নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক অনুভূতির জগতে নিয়ে যাব যা হয়তো অনেকেই অনুভব করেছেন, কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে ভয় পেয়েছেন। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন, তার জীবনের এক গভীর, গোপন এবং অত্যন্ত স্পর্শকাতর অধ্যায়। কিন্তু তার আগে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ধরনের রোমাঞ্চকর, আবেগঘন এবং গভীর মনস্তাত্ত্বিক গল্প শুনতে যারা ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। গল্পের একদম শেষে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। যারা সেই নম্বরটি পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নম্বরটি শুধুমাত্র একজনকেই দেওয়া হবে যিনি এই গল্পের নিগুড় অর্থটুকু ধরতে পারবেন। গল্পের শিরোনাম ছোট ভাইয়ের বন্ধুর বাবার ভাইয়ের শিক্ষকের বন্ধুর প্রতি আমার অসম বয়সের আকর্ষণ। এক ভুল ইশারা যা বদলে দিল একটি পরিবারের গতিপথ। আমার নাম রঞ্জনা, বয়স ৪৫। এই ৪৫ বছরের জীবনে অনেক উত্থান পতন দেখেছি, কিন্তু কিছু কিছু স্মৃতি, কিছু কিছু অনুভূতি, কিছু কিছু ভুল যা চিরকাল মনের গভীরে একটা চাপা কষ্টের মতো রয়ে যায়। আজও যখন সেই দিনগুলোর কথা ভাবি, আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে ওঠে। এক অদ্ভুত ভয়, এক তীব্র আকর্ষণ আর এক অনবরত অপরাধবোধ। আমার স্বামী অরিন্দম একজন ভালো মানুষ, কিন্তু আমাদের জীবনে যে এক একঘেয়েমি, সেই রুটিন জীবনের মাঝে কোথাও যেন সেই হারানো রোমাঞ্চ, সেই হারানো আবেগ সবটাই হারিয়ে গিয়েছিল। আমরা ছিলাম কেবল দুজন সহবাসী, এক ছাদের নিচে এক অভ্যাসের টানে বেঁচে থাকা দুটো মানুষ। আমাদের দুই ছেলে, আদিত্য আর রনি। আদিত্য বড়, সব কলেজে উঠেছে, রনি স্কুলে পড়ে। ছোটবেলা থেকেই রনি একটু ডানপিঠে। ওর সব বন্ধু আমারও খুব প্রিয় ছিল। তেমনি একজন বন্ধু ছিল, ওর নাম রাহুল। রাহুল দেখতে যেমন শান্ত তেমনি বিনয়ী। ওর বাবা অরুণাভবাবু ছিলেন আমাদের পাড়ারই একজন, কিন্তু অরুণাভবাবুর ভাই মানে আমার স্বামীর ছোট ভাইয়ের একজন শিক্ষক ছিলেন। এইভাবেই এক জটিল অথচ সাধারণ বাঙালি পরিবারের সূত্রে জড়িয়ে গেছি আমরা। অরুণাভবাবুর ভাইয়ের নাম ছিল দেবব্রত, আর দেবব্রতর শিক্ষক ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রফেসর, অধ্যাপক শঙ্কর রায়। আমি প্রথমবার অধ্যাপক রায়কে দেখি যখন রনির স্কুলে একটা অনুষ্ঠানে আমাকে যেতে হয়েছিল, রনির অভিভাবক হিসেবে। সেখানে দেবব্রতর একজন পরিচিত হিসেবে অধ্যাপক রায় এসেছিলেন। অধ্যাপক রায় ছিলেন একজন অত্যন্ত সজ্জন, শান্ত এবং মার্জিত পুরুষ। তার বয়স তখন ছিল সম্ভবত ৬০-এর আশেপাশে। লম্বা, রোগা, চোখে মোটা কাঁচের চশমা, সাদা চুল আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। কথা বলতেন অত্যন্ত নিচু গলায়, কিন্তু তার কথার মধ্যে একটা গভীর জ্ঞান আর অভিজ্ঞতা ঝরে পড়ত। প্রথম দেখাতেই মনে হয়েছিল ইনি এমন একজন মানুষ যার সান্নিধ্য পেলে মন শান্তি পায়। কিন্তু কে জানত সেই শান্ত সজ্জন মানুষটির প্রতি আমার মনে এমন এক নিষিদ্ধ অনুরাগ জন্মাবে? হ্যাঁ, অনুরাগ নয়, তার চেয়েও বেশি কিছু। প্রথমবার দেখার পর থেকেই তাকে কেমন যেন দেখতে ইচ্ছে করত। যখনই কোনো অনুষ্ঠানে বা রনির স্কুলের কোনো প্রয়োজনে অধ্যাপক রায় আসতেন, আমার বুকটা অজানা আনন্দে ভরে উঠত। অরিন্দম এসবের কিছুই টের পেত না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, ছেলেরা তাদের নিজেদের জগৎ নিয়ে। শুধু আমি আমার এই গোপন অনুভূতিগুলো নিয়ে একা। তারপর একদিন এক অলস দুপুরে দেবব্রত এসে খবর দিল যে রনির গৃহশিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আর স্কুলের পরীক্ষার সময় এসে গেছে। এখন কাকে দিয়ে রনি অঙ্কের ক্লাস করানো যায় এই নিয়ে সে বেশ চিন্তিত। আমি বললাম, তাহলে কি হবে দেবব্রত? কিছুক্ষণ ভেবে বলল, আমার একজন পরিচিত আছেন, অধ্যাপক শঙ্কর রায়। তিনি অবসরপ্রাপ্ত প্রফেসর, তিনি হয়তো সাহায্য করতে পারেন। আমি একবার জিজ্ঞাসা করব। আমার বুকটা ধুক করে উঠল। অধ্যাপক রায় রনির গৃহশিক্ষক? আমি কি তবে তাকে প্রায়ই দেখতে পাব? আমার এই গোপন ইচ্ছা কি তবে পূরণ হবে?
পরের দিন দেবব্রত জানালো অধ্যাপকরা রাজি হয়েছেন। আর তখন থেকেই শুরু হলো আমার নতুন জীবন। রনি পড়ানোর জন্য সপ্তাহে ৩ দিন অধ্যাপকরা আসতেন, সাধারণত বিকেলবেলা। আমি তখন বাড়িতেই থাকতাম। ছেলেদের স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যেত। তাই প্রথম প্রথম আমি চেষ্টা করতাম যখন অধ্যাপকরা আসতেন তখন যেন আমি একা থাকি। প্রথম দিনগুলো ছিল এক অদ্ভুত টেনশনে ভরা। যখন তিনি আসতেন আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যেত। দরজার ঘণ্টা বাজলেই আমার স্পন্দন বেড়ে যেত। যখন তিনি প্রবেশ করতেন তার শান্ত সৌম্য মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করত। আমার মনে হতো আমি যেন এক ভিন্ন জগতে চলে গেছি। তার শান্ত কণ্ঠ, তার পরিপাটি পোশাক, তার হাতে থাকা বই সবকিছুই আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হতো। একদিন তিনি রনির বইগুলো দেখতে দেখতে হঠাৎ বললেন, আপনার তো দেখছি সাহিত্য পড়তে বেশ ভালো লাগে। আমি একটু অবাকই হলাম, কারণ আমি চেষ্টা করতাম যেন আমার কোনো ব্যক্তিগত কথা তিনি জানতে না পারেন। আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তিনি বললেন, আপনার পড়ার টেবিলের ওপর যে বইটা রাখা ছিল সেটা আমার খুব প্রিয়, শরৎচন্দ্রের শ্রীকান্ত। হ্যাঁ, আমারও। আমি একটু সাহস সঞ্চয় করে বললাম, সত্যি? তার মুখে একটা হালকা হাসি ফুটল। আমি জানতাম না আপনিও এত পুরনো দিনের বই পছন্দ করেন। আজকালকার দিনে এমন বই কেউ তেমন পড়ে না। সেই শুরু। এরপর থেকে আমরা প্রায়ই বই নিয়ে কথা বলতাম। তিনি আমার পড়ার অভ্যাসে প্রশংসা করতেন, আমার রুচির তারিফ করতেন, আর আমি যেন এক নেশায় বোধ হয়ে যেতাম। তার প্রতিটি কথা, তার প্রতিটি চাহনি আমার মনে এক তৃপ্ত আলোড়ন সৃষ্টি করত। আমার মনে হতো আমি যেন আবার সেই কলেজ জীবনের প্রথম প্রেমে পড়েছি। কিন্তু এই প্রেম যে কতখানি নিষিদ্ধ, কতখানি ভয়ঙ্কর, তা আমি জানতাম না। একদিন রনি আর আদিত্য স্কুল থেকে ফিরে খেলতে বাইরে চলে গিয়েছিল। আমি আর অধ্যাপক রায় ঘরে বসে চা খাচ্ছিলাম। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। এই রকম পরিবেশে এমনিতেই মনটা কেমন অন্যরকম হয়ে যায়। আমরা বই নিয়ে কথা বলছিলাম। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনার চোখগুলো খুব সুন্দর, ঠিক যেন গভীর দিঘি। আমার বুকের ভেতরটা ধারাস করে উঠল। আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার খুব কাছে এসে বসলেন। তার নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তার চোখে চোখ রেখে আমার মনে হল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তিনি আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার লম্বা শীর্ণ হাতটা আলতো করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার মনে হল আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছে। এক তীব্র শিহরণ বয়ে যাওয়া আমার সারা শরীরে। আমার মনে হল এই নিষিদ্ধ আকর্ষণ, এই অসম প্রেম আমাকে যেন গ্রাস করছে। আমি কি তবে আমার সমস্ত শরীর কাঁপছিল। তার আঙুল আমার চিবুক স্পর্শ করল। আমি চোখ বন্ধ করে ফেললাম। বাইরে বৃষ্টির শব্দ আরও বেড়ে গেল। আমার মনে হল এই মুহূর্তে আর কোনো জগৎ নেই, শুধু আমি আর। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মা, মা, আমরা চলে এসেছি। আদিত্যর গলা। আমার সারা শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। অধ্যাপক রায় দ্রুত সরে গিয়ে নিজের আসনে বসলেন। আমিও যেন কোনো মতে নিজেকে সামলে নিলাম। কিন্তু আমার হৃৎপিণ্ড তখনও পাগলের মতো লাফাচ্ছে। এই অসমাপ্ত মুহূর্ত, এই অপূর্ণ আকাঙ্ক্ষা, এই নিষিদ্ধ টান। তারপর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা। দেখা হলেও চোখে চোখ পড়ত না, কথা হলেও মনে হতো সে অন্য কিছু বলছে। কিন্তু সেই দিনের স্পর্শ, সেই দিনের গভীর চাহনি, তা আমার মন থেকে কিছুতেই মুছল না। আমার মনে হতো তিনি হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছেন, আর আমিও তার। আমাদের মধ্যে যেন এক অলিখিত চুক্তি হয়ে গেছে। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। ছেলেরা তখনও বাড়িতে ফেরেনি। অধ্যাপক রায় এলেন, তার চোখে সেই আগের শান্ত ভাব। কিন্তু আমি জানতাম ভেতরে ভেতরে তিনিও অস্থির। তিনি সোজা এসে বসলেন আমার পাশে। রঞ্জনা, তিনি আমার নাম ধরে ডাকলেন। আমি চমকে উঠলাম। তিনি কখনো আমাকে নাম ধরে ডাকেননি। আপনি? আমি দ্বিধাগ্রস্ত গণনায় বললাম, আজকে রনিরা আসতে দেরি করবে, ওরা মাঠে খেলতে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে সেই একই গভীরতা। আমি আজ তোমাকে কিছু বলতে এসেছি। আমার বুকের ভেতরটা আমার ধুকু করতে লাগল। আমি জানি তিনি কি বলতে এসেছেন। আমি জানি এই মুহূর্তে কি ঘটতে চলেছে। এক তীব্র ভয়, কিন্তু তার সাথে এক তীব্র আনন্দ, এক অসম নিষিদ্ধ কিন্তু অনিবার্য আকর্ষণ। তিনি আমার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিলেন। তার হাত আমার চেয়ে অনেক ঠান্ডা, কিন্তু সেই স্পর্শেও যেন আগুন ছড়িয়ে পড়ল।
আমি আমি এই বয়সে এসে তোমার মতো একজন মেয়ের। তিনি কথা শেষ করতে পারলেন না। আমার চোখে জল এসে গেল। আমি জানি এই সম্পর্ক কোনোদিনও সম্ভব নয়, কিন্তু মন যে মানে না। এই নিষিদ্ধ আকর্ষণ, এই অসম বয়সের প্রেম আমাকে কোথায় নিয়ে চলেছে। তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল। আমার মনে হল আমি যেন এই স্পর্শেই গলে যাচ্ছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার দরজায় কড়া নাড়ার শব্দ, এবার আরও জোরে। মা, দরজা খোলো, আমরা চলে এসেছি। রনির চিৎকার। অধ্যাপক রায় দ্রুত হাত সরিয়ে নিলেন। আমার সারা শরীর যেন অবসন্ন হয়ে এলো। এইবার কি আমরা ধরা পড়ে গেলাম? এই অসময়ের, এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? দরজা খুলে দেখি রনি আর আদিত্য দাঁড়িয়ে, আর তাদের পিছনে অরিন্দম। আমার সব কিছু যেন শেষ হয়ে গেল। আমি অধ্যাপক রায়ের দিকে তাকালাম। তার চোখেও রাজ্যের ভয়। কি হবে এখন? কি হবে আমাদের? আর ঠিক সেই মুহূর্তে অরিন্দম আমার দিকে তাকিয়ে বলল, রঞ্জনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মনে হল আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। এই সারপ্রাইজ কি তবে? এখানেই গল্প শেষ নয়। পরের পর্বে জানতে পারবেন অরিন্দমের এই সারপ্রাইজ কী ছিল এবং এই অসম বয়সে নিষিদ্ধ প্রেম কোন দিকে মোড় নেয়। আপনারা কি জানতে চান এরপর কি হল? জানতে চাইলে কমেন্ট করে জানান। আর যারা আমার আইএমও নম্বরটি পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের পর্বে সেই শুভক্ষণে আমি আমার আইএমও নম্বরটি দেব। ততদিন ভালো থাকুন আর এই গল্পের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।